এখনকার পরিস্থিতির দিকে একটু নজর দিতে চাই। সহকর্মী ফাল্গুনী রশিদ আমাদের সঙ্গে আছেন। ফাল্গুনী, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আবহাওয়া অফিসের সবশেষ ব্রিফিং আপনার মাধ্যমে আমরা জেনেছি এবং একটু পর হয়তো যে ব্রিফিংটা হবে পরবর্তী সেখান থেকে হয়তো আর আপডেট জানবো। আপনি নিজে যতটুকু জানতে পারছেন একটু জানাবেন। ঠিক এই মুহূর্তে আসলে রিমালের তাণ্ডবটা নিশ্চয়ই শুরু করেছে, সেটা কি পর্যায়ে আছে একটু জানাবেন এবং একটা বিষয় স্পষ্ট করবেন। আমরা দেখছিলাম যে ঘূর্ণিঝড়ের বেশ কিছু ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরি বিশ্লেষণ করলে এটা দেখা যাচ্ছে ক্যাটাগরি 1-এর মধ্যে আছে। তাহলেও আমরা কেন প্রবল ঘূর্ণিঝড় বলছি বা একটু বড় আকার মনে হচ্ছে ঘূর্ণিঝড়টা, একটু ধারণা দিয়ে দেবেন ফাল্গুনী। রাকিব, আপনি জানেন যে সকাল থেকে আসলে তথ্য সংগ্রহ করছিলাম এবং শেষবার যখন আসলে আবহাওয়া অফিস তার শেষ বিজ্ঞপ্তিটি দিয়েছে ঘূর্ণিঝড় সংক্রান্ত, সেখানে কিন্তু বলা হচ্ছিল বেলা 3টার যে সর্বশেষ তথ্য সেটি নিয়ে বলা হচ্ছিল যে পায়রা সমুদ্র বন্দর থেকে 180 কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। তবে এটি যত এগিয়ে আসছে এর সামনে এগিয়ে আসার গতি কিন্তু ততই বাড়ছে এবং তারা যেটি ধারণা করছিল সন্ধ্যা 6টা থেকে রাতের মধ্যে এই ঝড়টি বাংলাদেশের উপকূল অতিক্রম করবে। সেই অনুযায়ী কিন্তু আমরা বলতেই পারি যে ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশ উপকূল অতিক্রম করা শুরু করেছে এবং আপনি জানেন ঝড়টির ব্যাপ্তি ধরা হয়েছে 64 কিলোমিটার ধরে এবং এই মাঝামাঝি অবস্থানের যেটি, সেখানে কিন্তু ঝড়ের গতিবেগ বা বাতাসের গতিবেগ সেটি কিন্তু 90 থেকে 120 কিলোমিটার প্রতি ঘন্টায় পর্যন্ত উঠে যাচ্ছে এবং কোথাও কোথাও যেখানে দমকা হাওয়া থাকছে সেখানে 130 পর্যন্ত চলে। আমি যদি বেলা 12টার কথাই বলি, বেলা 12টায় যে বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ছিল পটুয়াখালীতে 72 কিলোমিটার প্রতি ঘন্টায়। তখনও কিন্তু ঝড়টি সমুদ্রেই অবস্থান করছিল। অর্থাৎ এখন যখন এটি একেবারে ডাঙার কাছাকাছি চলে এসেছে, এখন নিশ্চয়ই ঝড়ের গতিবেগটি আরও বাড়বে, বাতাসের গতিবেগ বাড়বে, সেটির রেকর্ড আমরা হয়তো পরবর্তীতে জানতে পারবো। তবে আমরা নিশ্চিতভাবে বলতেই পারি যে ঝড়ের সামনের ভাগটি আসলে বাংলাদেশে আঘাত হানতে শুরু করেছে এবং এটি 3-4 ঘন্টা ব্যাপী পুরোটা উপকূলে আসবে এবং এর যে নিম্নবর্তী যে অংশটি রয়েছে সেটিও কিন্তু এক ধরনের আঘাতের মধ্যেই থাকবে। সেটি যেতেও কিন্তু মধ্যরাতেরও বেশি সময় লেগে যেতে পারে বলে আবহাওয়া অফিস বিশেষভাবে উল্লেখ করেছে, কারণ ঝড়ের যে নিম্নবর্তী অংশটি আছে সেটিও বেশ খানিকটা শক্তিশালী অগ্রবর্তী অংশের চেয়ে, এটি কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। আমরা প্রশ্ন করেছিলাম যে গতিপথের কোনো পরিবর্তন হয়েছে কিনা, কারণ এটি একেবারে উত্তর বঙ্গোপসাগরের মাঝামাঝি অবস্থান করছিল এবং সেটি উত্তর দিকে অর্থাৎ বাংলাদেশের দিকে সরাসরি আসছিল। তারা যেটি বলছেন এখনও ঝড়টি উত্তরমুখী আছে, কিছুটা বাঁক নিয়েছে। এখানে একটি বিশেষ কথা আসলে বলে রাখতেই হয়, এই সময়কার যে ঝড়গুলো রয়েছে মৌসুমী জলবায়ু বা মনসুনের অনসেটের সময় যে ঝড়গুলো হয়ে থাকে, এগুলো আসলে এই জলবায়ুর কারণে একেবারে শেষ মুহূর্তে এসে কোনো কোনো সময় কিন্তু বাঁক পরিবর্তন করে। আইলার সময়ও কিন্তু আমরা এমনটি দেখেছি যে একেবারে সরাসরি উত্তরে আসতে গিয়েও এটি কিছুটা পশ্চিম দিকে বাঁক নিয়েছে। এই ঝড় ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একবার সে পশ্চিমে বাঁক নিয়েছে, আবারও ডাঙায় ওঠার সময় কিন্তু পূর্ব দিকে বাঁক নিয়ে অর্থাৎ সরাসরি উত্তর দিকে বাংলাদেশের দিকে আসতে শুরু করেছে এবং যেভাবেই স্থলভাগে আসুক না কেন, যে অংশ দিয়ে ধারণা করা হচ্ছে খুলনা হয়ে অর্থাৎ খেপুপাড়ার বাঁ পাশের যে অঞ্চলগুলো সেগুলোর ওপর দিয়ে এটি ডাঙায় উঠবে এবং এরপরে উঠে কিন্তু আরও ডান দিকে বাঁক নিবে, অর্থাৎ ঢাকার উপর দিয়ে কিন্তু এই স্থলচাপ যেটি তখন হবে সেটি যাবে। আপনি জানতে চাইছিলেন যে কেন ক্যাটাগরি 1-এ থাকা সত্ত্বেও বাংলাদেশে আসলে ঘূর্ণিঝড়ের আপনারা যে ক্যাটাগরির কথা বলছেন সেটি সাধারণত হারিকেনের ক্ষেত্রে বলা হয়ে থাকে, যেগুলো আসলে আটলান্টিক মহাসাগরের ঘূর্ণিঝড়গুলোর ক্ষেত্রে বলা হয়ে থাকে। সেগুলো পার্থক্য হচ্ছে সেগুলো যখন ঘূর্ণন গতিবেগটা হয় সেটা ঘড়ির কাঁটার দিকে ঘোরে, আমাদের দেশের এই ক্রান্তীয় অঞ্চলের যে ঘূর্ণিঝড়গুলো হয় সেগুলো কিন্তু ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরে এবং এই ক্যাটাগরিগুলো কিন্তু বাংলাদেশে আলাদা করে সেট করা আছে। যেমন 60 থেকে 89 পর্যন্ত যদি হয় ঝড়ের 64 কিলোমিটার বা 60 কিলোমিটার যেটি ব্যাপ্তি ধরা হয়, এর মধ্যে যদি বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় 89 কিলোমিটার পর্যন্ত থাকে তাহলে সেটিকে সাধারণ ঘূর্ণিঝড় বলা হয়। 89-এর বেশি অর্থাৎ 90 থেকে যদি 117-20 পর্যন্ত থাকে তাহলেই কিন্তু এটিকে সিভিয়ার সাইক্লোন বা প্রবল ঘূর্ণিঝড় বলা হয় এবং 120-এর উপরে যদি কখন উঠে যায় সেটিকে অতি প্রবল বলা হয়। তারও উপরে যদি প্রায় 300 কিলোমিটারের কাছাকাছি যদি চলে যায় বাতাস ঘূর্ণনের গতিবেগ, সেটিকে কিন্তু সুপার সাইক্লোন বলা হয়। সেটি অনেকদিনই আসলে বাংলাদেশে এরকম কোনো সুপার সাইক্লোন আসেনি, তবে আমরা দেখেছিলাম বেশ কয়েক বছর আগে ফণীর কথা আমরা দেখেছিলাম, যেটি আসলে উপকূল ঘেঁষে আসছিল ভারতীয় উপকূল, কিন্তু সেটি বাংলাদেশের দিকে আসেনি, সেটি কিন্তু একটি সুপার সাইক্লোন ছিল। এই ঘূর্ণিঝড়টি ছোট হলেও যেহেতু এটি সরাসরি বাংলাদেশের দিকে আসছে এবং বিশেষ করে বরিশাল বিভাগ এবং সুন্দরবন একটা ঢাল হয়ে থাকে আমাদের জন্য সবসময়, সুন্দরবন এবং বরিশাল বিভাগ
বিভাগের উপর দিয়ে যাচ্ছে, এই জলোচ্ছ্বাস জোয়ার ভাটার যে বিষয়টি রয়েছে, সেই কারণে যখন আসলে এই যে এখন ভাটা শুরু হবে, ভাটা শুরু হলে পানি কমে যাবে, কিন্তু পানির টানের সাথে কিন্তু অনেক মাটি বুঝতে পারছি। তার মানে বাঁধের ফাল্গুন অংশ- আমরা বলতে পারি বাতাসের গতিবেগ দিয়ে আসলে বিশ্লেষণ করলে হবে না, এটা যেহেতু বেশিরভাগ অংশ বাংলাদেশের উপর দিয়ে যাবে, একটা প্রভাব তৈরি করবে, সেটাও বিশ্লেষণে নেওয়া হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ।